তপবন স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার পাল। আজকের ভিডিও আসলে এমসিকিউ রিলেটেড, যেটা আমরা চর্চা করব বা পড়ব ডাইরেক্ট কোশ্চেনে, কীভাবে আমরা একটা কোশ্চেনের সাথে সাথে রিলেটেড করে অনেক বেশি আমরা সুফল পেতে পারি। আসলে পড়ার ধরনটাও আমি একটু দেখাবো, বা আমরা যেভাবে চর্চা করা উচিত সেটাও আমরা করব। আর যে কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করব সেই কোশ্চেন নিঃসন্দেহে পরীক্ষার্থে ভীষণ ইম্পর্ট্যান্ট। কি গ্রুপ ডি, কি গ্রুপ সি, কি গ্রুপ এ, গ্রুপ বি, সমস্ত জায়গায় ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আর এই রিলেটেড কোশ্চেন তোমরা যদি বেশি করে চর্চা করো তাহলে তোমাদের পরীক্ষাতে ভীষণ ভালো রেজাল্ট করার সম্ভাবনা থাকবেই। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা চলে যাব আজকের আমাদের সিরিজের প্রথম ফিজিক্স দিয়ে শুরু করব। আমরা অনেকেই তোমরা ফিজিক্সের কোশ্চেনে প্রবলেম ফেস করো, তো এই ফিজিক্সটা দিয়ে আমরা স্টার্ট করছি আজকে। তো চলো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো, আ প্যাসেঞ্জার ইন আ মুভিং ট্রেন টসেস আ কয়েন। ইফ দ্য কয়েন ফলস বিহাইন্ড হিম দ্য ট্রেন মাস্ট বি মুভিং উইথ। মানে চলন্ত ট্রেনে, বাংলায়ও লিখে রাখা হয়েছে যাতে বাংলা একটু সুবিধা হওয়ার জন্য আর কি। অ্যাকচুয়ালি বাংলার থেকে ইংরেজিতে পড়লে অনেকটা বেটার হয়, কারণ অনেক বেশি ভালোভাবে পড়া যায়, অনেক বেশি পরীক্ষা অ্যাটেন্ড করা যায়, সুবিধার অনেক রকম বেশি। যাই হোক, ব্যাপারটা তোমাদের নিজের ব্যাপার, কিন্তু আমি বাংলাটাও লিখে রাখা হয়েছে এখানে সমভাবে। কিছুটা হয়তো একদম ডাইরেক্ট মিনিং নাও হতে পারে। চলন্ত ট্রেনে একজন যাত্রী একটি মুদ্রা নিক্ষেপ করলো, ঠিক আছে, সেই মুদ্রাটি তার পিছনে পড়লো। তাহলে ট্রেনটি কিভাবে চলছে? কি একই গতিবেগে চলছে, ইউনিফর্ম গতিবেগে, না ত্বরণের সহিত চলছে, না বোথ, না নান অফ দিস? তো মাই ডিয়ার স্টুডেন্ট, এবার একটা জিনিস বোঝো, একটা ট্রেন যখন চলছে যদি সম গতিবেগে চলতো তাহলে টচ করে যদি ওপরের দিকে, মানে আমি একটা যে কোনো মানে কয়েন হোক বা যে কোনো একটা নিক্ষেপ করতাম ওপরের দিকে, তাহলে আবার হাতেই পড়তো বা সেখানেই পড়তো। বাট এখানে তা পড়ছে না, না পড়ে কি হচ্ছে, পেছনে পড়ছে। তার মানে ট্রেনটা যে গতিবেগ ছিল, গতিবেগ তার চেঞ্জ হচ্ছে। এই যে গতিবেগের পরিবর্তন হওয়া, এটাই কিন্তু হচ্ছে ত্বরণ, ঠিক আছে। তার মানে বোঝা গেল, তার মানে উত্তরটা কী হবে, ত্বরণের সহিত চলছে। ওকে, বোঝা গেল, তাহলে দিস ইজ দ্য রাইট আনসার। পরে চলে যাচ্ছি। এবার এই টাইপের কোশ্চেন পরীক্ষাতে আসার সম্ভাবনা থাকে। এই রিলেটেড কোশ্চেন এমনও দিল, মনে করো কোনো একটা পাথরখণ্ড মানে বাড়ির উপরের তলায় 10 তলায় রাখা আছে, সেই পাথরখণ্ড উপর থেকে নিচে নিক্ষেপ করা হলো। তাহলে কোন মুহূর্তে তার সবচেয়ে মানে গতিবেগ বেশি হবে, মানে কাইনেটিক এনার্জি বেশি হবে, গতিশক্তি কখন তার বেশি হবে? তো উপর থেকে যখন নিচেই ফেলবে তখন একদম ভূমি টাচ করার আগে অবধি কিন্তু তার গতিবেগটা মানে কাইনেটিক এনার্জি সব থেকে বেশি হবে তার, ঠিক আছে। এরকম টাইপেরও কোশ্চেন আসবে, আমি আস্তে আস্তে আলোচনা করব। এবার আমি পরের কোশ্চেনে যাব। যাওয়ার আগে বলবো যে এই টাইপের কোশ্চেনগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে, তোমাদের ভীষণ উপকারে লাগবে। তো আ বডি is thrown vertically upward, সেকেন্ড কোশ্চেনে চলে এলাম, upward and then falls back on the ground, ঠিক আছে। ইটস পোটেনশিয়াল এনার্জি ইজ ম্যাক্সিমাম। পোটেনশিয়াল এনার্জি মানে স্থিতিশক্তি। তো একটি বস্তু উলম্বভাবে মানে লম্বালম্বিভাবে উপরের দিকে ছোড়া হলো, তারপর সেটা মাটিতে পড়লো। এর সম্ভাব্য শক্তি সর্বোচ্চ কোথায় কখন হবে? অন দ্য গ্রাউন্ডে, অ্যাট দ্য ম্যাক্সিমাম হাইট, যখন উপরে থাকবে, ডিউরিং দ্য রিমেইনিং জার্নি, যখন মানে ওই মাঝখানে যেটা থাকবে তখন, না বোথ গ্রাউন্ড, না ম্যাক্সিমাম হাইটে? এই অপশনগুলো বুঝে গেছো। তো এইখানে উত্তর বের করতে গেলে আমাদেরকে একটা জানতে হবে যে পোটেনশিয়াল এনার্জিটা কি। পোটেনশিয়াল এনার্জি হচ্ছে স্থিতিশক্তি, সেটা হচ্ছে mgh, মাই ডিয়ার স্টুডেন্ট। তো দেখো, ওপর তুমি একটা বস্তুকে তুমি ওপর থেকে ছুঁড়ে দিলে, এরকম জায়গায় উপর যখন ছুঁড়ে দিলে উপরে, তো উপরে ছোড়ার সাথে সাথে তোমার বস্তুটা কি হচ্ছে, তুমি আবার নিচেই চলে আসছে এখানে। তাহলে দেখো, এখানে একটা এইচ হাইটে উঠেছিল, যখন এইচের মান যদি বেশি হয় যদি এইচের মান, তাহলে নিশ্চয়ই যখন একদম এই হাইটে অবস্থান করছিল বস্তুটা, তখন তার স্থিতিশক্তিটা বেশি হবে। তো সেই জন্য অ্যান্সার কী হবে, অ্যাট দ্য ম্যাক্সিমাম হাইট। বোঝা গেল ব্যাপারটা? আমি এটা বলছি, এটা বোঝার জন্য তোমার সব থেকে জানতে হবে যেটা পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু কি, mgh। এম মানে তোমরা জানো মাস, জি মানে তোমরা জানো, এটাতে ম্যাথস আসে প্রচুর। জি মানে জানো অভিকর্ষজ ত্বরণ, আর এইচ মানে হচ্ছে কি হাইট। তো হাইট যত উপরে থাকবে, মানে একদম টপ লেভেল যখন ছিল, সেটা কি অ্যাট দ্য ম্যাক্সিমাম হাইট, সেই সময় হাইট বেশি। মানে এই যে প্যারামিটার কিসে আছে, এম ইন্টু জি ইন্টু এইচে আছে, তার মানে একই সঙ্গে রয়েছে, গুণ অবস্থায় রয়েছে। সুতরাং কি হচ্ছে, যদি এম বাড়তো তাহলেও হতো, যদি জি বাড়তো তাহলেও হতো অ্যান্সার, এইচ যদি বাড়তো সেটাও আনসার। মানে যে কোনো একটা জিনিস বাড়লে পোটেনশিয়াল এনার্জি বাড়বে। তো এগুলো তো বাড়ার সম্ভাবনা নেই, এগুলো নেই, তাহলে এইচ বাড়ার সম্ভাবনা আছে। সেই জন্য এইচের ভ্যালু যখন সব থেকে উপরে থাকবে, সব থেকে বেশি হবে, তখন কিন্তু
পোটেনশিয়াল এনার্জির মানটা বেড়ে যাবে। তাই অ্যান্সার হবে অ্যাট দ্য ম্যাক্সিমাম হাইট। কেসটা বোঝা গেল? এই টাইপের ম্যাথস কিন্তু এক্সামে পরীক্ষা আসে, বিতর্কিত টাইপের ব্যাপার, এগুলো অনেক সময় বুঝতে তোমরা ভুল করো, ঠিক আছে? তো এইরকম টাইপের কোশ্চেন আসলে সবসময় তোমরা করবে। তারপর আমরা পরের কোশ্চেনে চলে যাবো আলোচনা করতে করতে। এরপর আমরা আস্তে আস্তে অনেক কিছু ডিসকাস করবো। দেখো, এ লিকুইড ড্রপ টেন্ডস টু অ্যাজিউম এ স্পেরিক্যাল শেপ বিকজ, একটা লিকুইড মানে তরল, একটি তরল বিন্দু গোলাকার আকৃতি অনুমান করে কারণ মানে এটা বাংলা একদম ডাইরেক্ট হচ্ছে না, মানে একটা আমি বলতে চাইছি যে একটা কোনো লিকুইড যখনই তুমি কোথাও ঢালবে, যদি সেটা গোলাকার আকার ধারণ করে, তাহলে মানে কি কারণে, সেটা কারণটা কি? সেটা হচ্ছে সারফেস টেনশন হবে, না ভিসকাস ফোর্স হবে, না গ্র্যাভিটেশনাল ফোর্স হবে, না সেন্ট্রিফিউগাল ফোর্স হবে। এইখানটা খুব ভালো করে মন দিয়ে আমাদের বুঝতে হবে। অ্যান্সার তো আমরা বলেই দিলাম যে সারফেস টেনশন হবে, মানে সারফেস টেনশন হবে। তো এই যে সারফেস টেনশন কি, ব্যাপারটা কি? এই যে সারফেস টেনশন, তো পৃষ্ঠটান, সারফেস টানের বাংলা একজন যদি বলো তুমি, পৃষ্ঠটান সারফেস টেনশনের বাংলা। তো এই সারফেস টেনশন পৃষ্ঠটান ব্যাপারটা কি, আমি বোঝানোর জন্য সহজ করে একটা জায়গায় তোমাকে আমি বলবো। সেটা হচ্ছে যে তুমি তিন রকম তরল পদার্থ নেবে। একটা নেবে পারদ নেবে, মানে এইচজি নেবে একটা, কি এক ফোঁটা মাস্টার্ড অয়েল নাও, ঠিক আছে, এক ফোঁটা কেরোসিন অয়েল নাও, আর এক ফোঁটা জল নাও, H2O নাও, ঠিক আছে। এক ফোঁটা কেরোসিন অয়েল, এক ফোঁটা মাস্টার অয়েল, এক ফোঁটা এইচজি নাও। এবার দেখবে এটাকে তুমি ড্রপ আকারে এক ফোঁটা করে তুমি যখন ফেলবে, এটা যখন ফেলবে দেখবে এরকম ড্রপ আকারে থাকবে। মাস্টার অয়েল কী করবে, একটুখানি গোলাকার হয়ে এরকম টাইপের হয়ে মেঝেতে থাকবে, ফ্লোরে থাকবে। আর কেরোসিন অয়েলটা দেখবে, কেরোসিন অয়েলটা লাস্টে লিখবো, এটা দেখবে H2O দেখবে সামান্য গোলাকার হয়ে একটু থাকলো, তারপরে চলে যাবে। আর কে দেখবে হালার সঙ্গে সঙ্গে সে বিলীন হয়ে যাবে মেঝেতে। তো সবই তো তরল। তো এই ধর্মটা কেন হয়? এই ধর্মের কারণ হচ্ছে যে এর পৃষ্ঠটানটা বেশি, মানে কার না, এইচজি, মানে সেই কারণে কি হয়, ওর পৃষ্ঠটানটা বেশি, সেই কারণে মানে গোলাকার অবস্থায় থাকছে। তাহলে পৃষ্ঠটান যে ব্যাপারটা, সেটা একটা অনুমান করা যাচ্ছে। লিকুইড সারফেস অলওয়েজ অ্যাকোয়ার মিনিমাম সারফেস এরিয়া। লিকুইড সারফেস সবসময় কি চায়, যখন যে কম জায়গা দখল করে থাকবে, তখন সেটা কি কারণে, সেটা হচ্ছে সারফেস টেনশনের কারণে। তো বোঝা গেল? এই জন্যে স্মল ড্রপলেট এনি লিকুইড কি হয়, অলওয়েজ স্ফেরিক্যাল, মানে সামান্য ছোট ড্রপলেট, মানে তার ফোঁটা সবসময় কি হয়, মানে সেটা অ্যাকচুয়াল যেটা হয় সেটা হচ্ছে গোলাকার হয় কিছুটা হলেও। সেই জন্য দেখবে বৃষ্টির ফোঁটা যখন আসে, সেটাও কিন্তু মানে একই কারণ, সেটা হচ্ছে সারফেস টেনশনের জন্য এটা হয়ে থাকে। তাহলে এই ব্যাপারটা আমরা বুঝতে পারলাম, আশা করি কেসটা বোঝা গেল। এবার আসবো আমরা পরের কোশ্চেনটা কি আছে দেখা যাক। একটু তাড়াতাড়ি চলছে, আরও অনেক ডিটেলস বলা যেত, কিন্তু সময়ের সাপেক্ষে আমরা একটু এগোতে হবে, তো তাই। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং লিকুইড ইজ ভেরি গুড কন্ডাক্টর অফ হিট? কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট কিন্তু সহজ। নিচের কোন তরলটি তাপের খুব ভালো পরিবাহক? তোমরা অ্যান্সার কি হবে এখানে বলো? অ্যান্সারটা হচ্ছে মার্কারি। কেন মার্কারি হবে তার সেই পেছনে আমি কারণ, ওয়াটার হবে না, ইথার হবে না, বেনজিনও হবে না। এই যে মার্কারি, তো মার্কারি সম্পর্কে আমরা একটু জানি। মার্কারির কি জানবো মার্কারি সম্পর্কে? মার্কারি একটা হচ্ছে ভেরি গুড কন্ডাক্টর। দেখো এখানে লেখা আছে ভেরি গুড কন্ডাক্টর। মার্কারি ভালো পরিবাহক। মার্কারির মধ্যে দিয়ে তাপ পরিবহন সহজেই করতে পারে, তাপ পরিবহন করতে পারে, ঠিক আছে। এবার কেন, তাহলে মার্কারি সম্পর্কে যদি আমি একটু জানি, দেখো আমি একটা কথা বলি যে আমাদের যে থার্মোমিটারগুলো দেখেছো, থার্মোমিটারের মধ্যে মার্কারি থাকে, কারণ সহজে আমাদের শরীরের টেম্পারেচার দেখতে গেলে ওটার মার্কারি কি হয়, ওটা তাড়াতাড়ি ও এক্সপ্যান্ড করতে পারে, ফলে ওর যে আমরা রিডিংটা দেখতে পারি। এবার কথা হচ্ছে যে এই সব সময় কিন্তু মার্কারি থার্মোমিটার ইউজ করা হয় না। কখন ইউজ করা হয় না? যখন শীতকালীন যে সব জায়গা, শীতকাল যেখানে থাকে বা প্রচুর ঠান্ডা এলাকাতে এই যে মার্কারিও কিন্তু জমে যায়, তার কারণে সেখানে কিন্তু অ্যালকোহল ইউজ করা হয় না জমার জন্য। এটাও কিন্তু কোশ্চেন আসে, এটাও মাথায় রাখা উচিত তোমাদের। তাছাড়া এই মার্কারি সম্পর্কে তুমি যদি আরও জানো, কি জানবে, একে কুইক সিলভারও বলা হয়, কুইক সিলভার বলা হয় একে, ঠিক আছে। আর এই যে মার্কারি, এর আগে মানে একদম আগে নাম ছিল কি বলতে পারবে কেউ তোমরা? আগে নাম ছিল কি? এর আগে নাম ছিল, দেখো আমি লিখে দিচ্ছি, HYDRAGYRUM, হাইড্রোজিরাম, ঠিক আছে, এর আগে নাম ছিল,
ঠিক আছে। এই যে মার্কারির আগে নাম ছিল, অনেক সময় পরীক্ষাতে দিয়ে দেয়, এটা হচ্ছে কুইক সিলভার বলে একে, নর্মালি আমরা কুইক সিলভার হিসেবে জানি। আর এটা যদি বলো কোথায় কোথায় ইউজ হয় স্যার, কোথায় কোথায় ইউজ হয়, এটা ইউজের জায়গাগুলো তোমরা যদি মনে রাখতে চাও তাহলে মনে রাখবে থার্মোমিটার, একটা থার্মোমিটার আমি সব লিখে দিচ্ছি, থার্মোমিটারে ইউজ হয়, ব্যারোমিটারে ইউজ হয়, এগুলো খুব এক্সামে আসে। আমি একটা কোশ্চেনের মধ্যে অনেকগুলো কোশ্চেন কীভাবে অ্যাটেন্ড করা যায় সেটা দেখিয়ে দিচ্ছি। ম্যানোমিটার ইউজ হয়, ম্যানোমিটার ইউজ হয়, তারপরে স্পিগমো ম্যানোমিটার ইউজ হয়, SPHYGM স্পিগমো ম্যানোমিটার, মিটারে ইউজ হয়। তারপরে মার্কারি রিলেতে ইউজ হয়, মার্কারি রিলে ইলেকট্রিক্যাল আর কি। তারপরে ফ্লুওরেসেন্ট ল্যাম্পে ইউজ হয়, বিভিন্ন জায়গায় কিন্তু এই মার্কারিটা ইউজ হয়। ঠিক আছে। তো মার্কারি যদি বলা হয় মার্কারি পিরিয়ডিক টেবিলে কত নম্বর গ্রুপে থাকে, এটাও কখনো কখনো কোশ্চেন দিয়ে দেয়, 12 গ্রুপে থাকে এটা। আর পিরিয়ড কত পিরিয়ডে থাকে হচ্ছে 6 নম্বর পিরিয়ডে থাকে কিন্তু মার্কারি। ঠিক আছে। আর যদি ব্লক বলো ডি ব্লকে থাকে। এগুলো সব আমি পর্যায় সারণীর একটা ক্লাস দেওয়া আছে তোমাদের ইউটিউবে, সেখান থেকে দেখে নিলে। আর শর্টকাট পর্যায় সারণী আমি করেছি, ওটা সুন্দর করে সাজানো আছে, দরকার হলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওটা দেখে নেবে। একদম শর্টকাটে এত সুন্দরভাবে করা আছে, একবার পড়লে তোমার মনে থাকবে, এই যে ব্লক সব বুঝে যাবে। ঠিক আছে। তাহলে এই টাইপের কোশ্চেন আমরা অ্যানালাইসিস করলাম, এটা আশা করি তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে যাব আমি। নেক্সট কোশ্চেন, ইফ আ রক ইজ ব্রট ফ্রম দ্য সারফেস অফ দ্য মুন দেন আর্থ। ঠিক আছে। চাঁদের পৃষ্ঠ থেকে পৃথিবীতে একটি শিলাখণ্ড যদি নিয়ে আসা হয় তাহলে কি হবে? একদম পরিষ্কার কথা, যে চাঁদের যে বস্তুর যা ওজন হবে কি হবে, এর মাস উইল চেঞ্জ, ভর কি চেঞ্জ হবে? ভর কখনো চেঞ্জ হবে না। ইটস ওয়েট উইল চেঞ্জ বাট নট ইট মাস। একদম ঠিক কথা, এর ওয়েট চেঞ্জ হবে কিন্তু মাস মানে ভর তো সবসময় এক, তো সেই জন্য চেঞ্জ হবে না এটা। ঠিক আছে। তার মানে আমরা অ্যান্সার বি পেয়ে গেলাম। তো এখানে আমি একটা জিনিস তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমি ওয়েট ইকুয়াল টু যদি এমজি লিখি, আমরা এমজি লিখি মানে মাস ইন্টু যদি অভিকর্ষজ ত্বরণ লিখি, তাহলে আমরা একটা জিনিস মানে বুঝবো যে এটা যেহেতু অপরিবর্তনযোগ্য। ঠিক আছে। আর জি যেহেতু হলো যে ভ্যারিয়েবল, জি হচ্ছে ভ্যারিয়েবল, তাই জি এর মান 1/6 কম চাঁদে। তার ফলে কি হচ্ছে, যখনই পৃথিবীতে আসবে তখন এর মাস মানে ওয়েটটা চেঞ্জ হবে কিন্তু তার মাস চেঞ্জ হবে না। বোঝা গেল? এটা একদম মিনিমাম একটা সহজ কোশ্চেন, এটা জানা আছে প্রত্যেকের। তো কোশ্চেন জানা আছে বলে নয়, এই টাইপের কোশ্চেন কিন্তু এক্সামে আসে। মাই ডিয়ার স্টুডেন্ট, কিছু কথা পড়াতে পড়াতে আমি একটু বলি, দেখো জীবনে সফল হতে গেলে একটু কনসেন্ট্রেশন দিতে হবে, একটু অন্যভাবে। তোমরা যেভাবে করো না, তোমাদের কনসেন্ট্রেশন খুব মানে অনেক সময় কমে যায়, কেননা কাজ করতে করতে ফোন দেখছো, এটা করছো ওটা করছো, এরকম করলে পড়াশুনো হয় না। পড়াশুনোর জন্য একটা গভীর মন তোমার জোগাড় করতে হবে। আর চাকরির পরীক্ষা তো এমন একটা পরীক্ষা, এখানে কেউ কাউকে ছাড়ে না, এখানে এত কম্পিটিশান যে তুমি মানে কি বলবো, তোমার জন্য চাকরি হচ্ছে না তা নয়, চাকরি অন্যরা যে বেশি করে পড়ছে তার জন্য তোমার চাকরিটা আটকে যাচ্ছে, এরকম ব্যাপার। তার মানে অন্যদের থেকে তোমাকে আরও বেটারভাবে পড়তে পারে, নিজের দায়িত্ব নিজেকে ভালো করে বুঝতে হবে তোমাকে, না হলে জীবনে এগোনো খুব কঠিন ব্যাপার, এটা মাথায় রাখো। সবসময় সিনসিয়ার হতে হবে প্রত্যেকটা কাজে। ঠিক আছে। পরের কোশ্চেনে চলে যাব আমি। নাম্বার 6 আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়েভ ক্যারিজ দ্য ম্যাক্সিমাম এনার্জি পার ফোটন। মানে নিচের কোন তরঙ্গ প্রতি ফোটনের সর্বোচ্চ শক্তি বহন করে? এক্স রে, না রেডিও, না লাইট ওয়েভস, না মাইক্রোওয়েভস। মাই ডিয়ার স্টুডেন্ট, এইটা দেখানোর জন্য আমি অ্যান্সারটা বের করার জন্য আগে আমি তোমাদেরকে একটা চার্ট দেবো, সেটা লাইফ টাইম তোমাদের মনে থাকবে। দেখো একবার ট্রাই করে কতটা কীরকম। আমি আগে শুধু এই যে রেগুলো আছে সেগুলো লিখবো না, আমি আগে টোটাল ব্যাপারটা জেনে নিই শর্টকাটে মনে রাখার জন্য। কীরকম ব্যাপার জানবো একবার আমরা দেখে নিয়ে যাক। দেখো আমি একটা দাগ যদি এরকম করে দিয়ে আমি সব রেগুলো লিখে ফেলবো। গামা রে লেখো, আমার সাথে সাথে সবাই লিখে নাও, গামা রে। তারপরে লেখো এক্স রে, লিখে নাও, খুব সুন্দর জিনিস, আমি একটা কায়দা করে দিচ্ছি। এক্স রে লিখেছো, এক্স রে। তারপর লেখো আলট্রা ভায়োলেট রে, লাস্টে রে আর লিখছি না সবগুলো। তারপর হচ্ছে ভিজিবল, চলো লিখেই দিই রে, ভিজিবল রে। তারপরে লিখবো আমরা ইনফ্রারেড, ইনফ্রা রেড রে,
ঠিক আছে, সবগুলো রশ্মি কিন্তু। তারপর হচ্ছে মাইক্রোওয়েভ, সব নাম জানো তোমরা। তারপর হচ্ছে রেডিও ওয়েভ, ঠিক আছে। এতগুলো, এগুলোর একটা সহজে মনে রাখার রাস্তা, দেখবে কার শক্তি বেশি কার কম, লাইফ টাইম মনে থাকবে। আমাকে একটুখানি ফলো করো ব্যাপারটা, এরকম আরও দিলাম। তাহলে সবগুলো লিস্টের নাম লিখলাম, এগুলো মনে রাখতে হবে তোমাকে। এবার কোনটার ওয়েভলেন্থ কম, কোনটার ওয়েভলেন্থ বেশি, পরীক্ষাতে আসতে পারে কোনটার ফ্রিকোয়েন্সি বেশি, কোনটার ফ্রিকোয়েন্সি কম, আসতে পারে তোমার কোনটার এনার্জি বেশি, কোনটার এনার্জি কম, যেরকম এখানে এসেছে। তো এর একটা এই ছকটা যদি তুমি মুখস্থ করো, লাইফ টাইম তোমার মনে থাকবে। তো এই ওপরের দিকে যেগুলো থাকবে সেগুলোর কনফিগারেশন এরকম হবে, লেখো শর্টার ওয়েভলেন্থ, মানে ওয়েভলেন্থ ছোট হবে, ঠিক আছে, উপরের দিকে যখন যাবে। তারপরে হায়ার ফ্রিকোয়েন্সি, তারপরে কি হবে, হায়ার এনার্জি। তার মানে উপরের দিকে যে রশ্মিগুলো থাকবে সবসময়, যেরকম গামা রশ্মি যদি ক্যারেক্টার আমি বিচার করি, তাহলে কি হবে, শর্টার ওয়েভলেন্থ ছোট হবে, এবং হায়ার ফ্রিকোয়েন্সি হবে এক্স রেতে, এবং হায়ার এনার্জি থাকবে। এই ওপরের দিকে যত থাকবে, মানে যদি এইভাবে তুমি কম্পেয়ার করবে তুমি, ঠিক আছে। এইভাবে কিভাবে কম্পেয়ার করবে, মানে কম্পেয়ার করার ধারণাটা তোমাকে যেভাবে নিয়ে আসতে হবে, এইভাবে নিয়ে আসতে হবে, ঠিক আছে। একদম টোটালি ভালো করে বন্ধ করো। এইভাবে তোমাকে, তার মানে উপরের দিকে যে রশ্মিগুলো আছে তার এই ক্যারেক্টারগুলো মুখস্থ করো, আর নিচের দিকের ঠিক উল্টোটা হবে। কি হবে, লেখো লঙ্গার ওয়েভলেন্থ। তারপরে হচ্ছে লিখবে লোয়ার ফ্রিকোয়েন্সি, তারপর হচ্ছে লোয়ার এনার্জি। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এটা যদি তুমি একবার মনে রাখতে পারো, তোমার জীবনে তুমি আর এখান থেকে কোনো কোশ্চেন ভুল করবে না, আমি তোমায় কথা দিতে পারি, ঠিক আছে। এবার যদি বলো, তাহলে অ্যান্সার নিঃসন্দেহে হচ্ছে, দেখো এর মধ্যে গামা রেটা যদি এখানে থাকতো তাহলে গামার অ্যান্সার হতো, কিন্তু গামা নেই যেহেতু, তাহলে এক্স রেটা অ্যান্সার হবে, ঠিক আছে, এক্স রে। বোঝা গেল কেন, কারণ হায়ার ফ্রিকোয়েন্সি হায়ার এনার্জি রয়েছে এখানে। মাই ডিয়ার স্টুডেন্ট, একদম কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে তো, নাকি না বেকার হচ্ছে ব্যাপারটা, বোঝা যাচ্ছে, ক্লিয়ার হচ্ছে? বলো, তাড়াতাড়ি বলো, ক্লিয়ার হচ্ছে কি না। ঠিক আছে, যদি ক্লিয়ার হয় তো আমরা পরের স্টেপে এগোবো। এবার দেখো, আমি এক্স রে যেহেতু অ্যান্সার হয়েছে, এক্স রে সম্পর্কে আরেকটু জিনিস আমরা জেনে নিই। আসলে এক্স রেতে যে হাড়ের আমরা নকশা দেখতে পাই, হাড়ের ছবি দেখতে পাই, ব্যাপারটা কি আসলে আমাদের জানা আছে প্রত্যেকের? ব্যাপারটা হচ্ছে, ওর হাড়ের মধ্যে যে ক্যালসিয়াম থাকে, ক্যালসিয়াম কিন্তু ক্যালসিয়ামটা ওঠে না, মানে এক্স রেতে না উঠে কি হয়, ক্যালসিয়াম, হাড়ের মধ্যে যে ক্যালসিয়াম থাকে সেটা অ্যাবজর্ব করে নেয় এক্স রে, নেওয়ার ফলে কি হয়, শুধু হাড়ের ছবিটা ওঠে। এবার হাড়ে যদি কোথাও চিড় থাকে সেটাও কিন্তু এক্স রেতে বোঝা যায়, মানে সেই জায়গাটা ফাঁকা হয়ে থাকে, সেই জন্য এক্স রে কিন্তু হাড়ের জন্য খুব উপকারী, ঠিক আছে। সেই জন্য বোন সাদা দেখায়, মানে হাড় সাদা দেখায়। আচ্ছা, তার মানে এক্স রেতে কাজে লাগে, ডেন্টাল রেডিওগ্রাফিতে কাজে লাগে, কখনো বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে কিন্তু এক্স রের ব্যবহার খুব রয়েছে। ওকে, তাহলে বোঝা গেল, আমরা একদম কংক্রিট ক্লিয়ার করে সামনের দিকে এগোবো। বলো, কংক্রিট ক্লিয়ার তো? তাহলে মরা পাহারা না দিয়ে সামনের দিকে চলে যাব। এই যে মরা পাহারা কথাটা আমি মাঝে মাঝে বলে ফেলি, আসলে মানুষ যখন মরে যায় না, তখন তাকে আর কেউ পছন্দ করে না, কতক্ষণ তাকে শ্মশানে নিয়ে যাবে সেই চিন্তা করে। সেই জন্য কোনো একটা কোশ্চেন যদি আমরা বুঝে যাই ভালো করে, তো সেটার জন্য ওয়েট না করে পরবর্তী কোশ্চেনে চলে যাওয়াটাই বুদ্ধিমানের পরিচয়। নেক্সট কোশ্চেনে চলে যাব। আচ্ছা, পরের কোশ্চেনটা হচ্ছে, দ্য ফিলামেন্ট অফ অ্যান ইলেকট্রিক বাল্ব ইজ মেড অফ, কি দিয়ে তৈরি? দ্য ফিলামেন্ট অফ এ ইলেকট্রিক বাল্ব ফিলামেন্ট, ইলেকট্রিক বাল্ব দেখেছো, তার ফিলামেন্ট কী দিয়ে তৈরি হয়? সেটা ফিলামেন্ট দিয়ে তৈরি হয়, না অ্যালুমিনিয়াম, না লেড, না টাংস্টেন? তো তোমরা জানো টাংস্টেন ইজ দ্য রাইট অ্যান্সার। তো এইটুকু জানলে আমাদের তো হবে না, তো আরেকটু জানতে হবে টাংস্টেনটা কেন ব্যবহার করি। টাংস্টেনটা ব্যবহার করে থাকি কারণ এর হচ্ছে কি ক্যারেক্টার আছে, লেখো হাই মেল্টিং পয়েন্ট টাংস্টেনের, ঠিক আছে। আচ্ছা, কত স্যার কত, সেটাও জানতে হবে। 3422 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, 3422 ডিগ্রি। আর একটা যে আর ক্যারেক্টার কি আছে স্যার, লোয়েস্ট ভ্যাপার প্রেশারটা কম, ঠিক আছে।
আর গ্রেট টেনসাইল স্ট্রেংথ, সামর্থ্য, শক্তি, মানে সহজে বেঁকে যায় না, ঠিক আছে। গ্রেট, লেখো গ্রেট টেনসাইল স্ট্রেংথ, শক্ত সামর্থ্য, দেখবে ভাঙে না সহজে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এবং ব্যাস এই ব্যাপারটা, তাহলে ক্লিয়ারিটি এলো। আমরা পরেরটায় চলে যাব। পরেরটা দেখো, আল্ট্রাসোনিক আর সাউন্ড, আল্ট্রাসোনিক্স আর সাউন্ড ওয়েভ অফ ফ্রিকোয়েন্সি। অতি সনক হলো কম্পাঙ্কের শব্দ তরঙ্গ। এটার বাংলা মানে বোঝাটা খুব ক্রিটিক্যাল। আল্ট্রাসোনিক বুঝলেই ভালো, ও সব আল্ট্রাসোনিক বুঝলেই কিন্তু ঠিক আছে, আর বাকিটা জানার দরকার। অতি সনক ফনক এগুলো বাংলা ইউজ করাটা বহুত কঠিন আছে। দেখো আমি আর একটা কথা বলি পড়াতে, দেখো এই রেলে যে কোশ্চেনগুলো হয় বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোশ্চেনগুলো, তারা ডাইরেক্ট গুগল থেকে কিন্তু ট্রান্সলেট করে দেয় অনেক সময়। তার ফলে আসল বাংলা মিনিংটা কিন্তু আমরা অনেকে বুঝতে পারি না, তার ফলে অনেকে ভুল করে ফেলি। সুতরাং ইংলিশ মিডিয়ামটা ফলো করলে কী হয়, ওটা কিন্তু ভুলটা হয় না ওইখানটা। আর একটা রেল বলেই দেয় যে ইংলিশ মিডিয়ামে যেটা লেখা থাকবে সেটাই সত্যি বলে বিবেচিত হবে, অন্যগুলোকে ধরা হবে না। ভুল থাকলে ইংলিশ মিডিয়ামেটাই ভুল ধরা হবে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজের ভুল বা অন্য কোনো মিনিং দাঁড়াবে সেটা কিন্তু মানবে না। বোঝা গেল? এটাও আমি বলে রাখলাম তোমাদের কাছে। আচ্ছা, তাহলে আল্ট্রাসোনিক ব্যাপারটা জানি। আল্ট্রাসোনিক সাউন্ড এটা কি, মানে এই একটা সাউন্ডের মানে সাউন্ড কত প্রকার, মোটামুটি কত রকমের তৈরি, আল্ট্রাসোনিক আর ইনফ্রাসোনিক দু রকমের আমরা জানি, আল্ট্রাসোনিক আর হচ্ছে ইনফ্রাসোনিক। তো আল্ট্রাসোনিকটা সম্পর্কে যদি আমরা একটু জানি, এটা 20 কিলোহার্জ এর থেকে যদি বেশি হয় তাহলে সেটাকে আমরা বলবো আল্ট্রাসোনিক সাউন্ড। তাহলে এই আল্ট্রাসোনিক সাউন্ড থাকলে কি হয়, এখানে আমরা আমাদের কানে এই আওয়াজগুলো খুব তাড়াতাড়ি আসে। আমাদের এই কানে আওয়াজগুলো কীরকম, যেরকম মনে করো কুকুরের চিৎকার, ডগের চিৎকার আমাদের কানে খুব বাজে, মশার আওয়াজ আমাদের কানে খুব বাজে। অথচ একটা জিনিস খেয়াল করে দেখেছো, ভূমিকম্পের যে তীব্রতা সেটা কিন্তু আমাদের কানে এসে বাজে না, অথচ সেটাই বিরাট ভয়ঙ্কর ক্ষতিকারক একটা ব্যাপারটা বোঝা গেল? তাহলে এই যে ডগের চিৎকার, তারপরে হচ্ছে সার্টেন ফিশ, কিছু মাছ আছে সেই মাছেদের চিৎকার, তারপরে তোমার ইনফ্যান্ট বাচ্চারা যখন কাঁদে সেই কান্নার চিৎকার আমাদের কানে এসে ভাসে। এদের প্রত্যেকেরই কিন্তু এই ইয়েটা বেশি, মানে কম্পাঙ্কটা কত, 20 কিলোহার্জের বেশি। তাহলে এরকম যদি কখনো কোশ্চেন আসে, বাচ্চাদের চিৎকার, কুকুরের চিৎকার, কুকুরের ডাক, মাছের মানে কিছু মাছের আওয়াজ, সামুদ্রিক কিছু মাছের হাঙর টাঙর এইসব টাইপের মাছের কিছু আওয়াজ, ঠিক আছে, মশার চিৎকার, এই সবগুলো আমরা শুনতে পাই সহজে, আমাদের কানে এসে অনুরণিত হয়, বাজে বেশি। এর কারণ একটাই, কারণ কম্পাঙ্ক এত থেকে বেশি। ওকে, তাহলে অ্যান্সার কী হবে, গ্রেটার দ্যান 2000 অনলি। আর যখনই 20-এর নিচেই হবে তখন সেটাকে বলবো আমরা ইনফ্রাসাউন্ড বলছি, ইনফ্রারে নয়, ইনফ্রাসোনিক, তখন আমরা বলবো ইনফ্রাসোনিক বলবো। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তো ইনফ্রাসোনিক কি, এর এক্সাম্পল হচ্ছে আর্থকুইক। পরীক্ষাতে ভীষণ আসে, ইনফ্রাসোনিকের এক্সাম্পল কি, আর্থকুইক, ঠিক আছে, বোঝা গেল? নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। হ্যাঁ, পরের কোশ্চেনটা কি আছে দেখা যাক। পরের কোশ্চেন, অন হোয়াট ফ্যাক্টরস ডাজ দ্য রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর ডিপেন্ডস। পরিবাহীর প্রতিরোধ ক্ষমতা নির্ভর করে কিসের ওপরে? তো এখানে একটা জিনিস জানো, আমি বেশি করে বলবো না, কারণ এটা যদি একটা ওয়্যার হয়, মনে করো একটা ওয়্যার, এই ওয়্যারটার মধ্যে যদি কারেন্ট প্রবাহ হয় তাহলে এর মধ্যে যে বাধা দেয় সেটা হচ্ছে কি, রেজিস্ট্যান্স। যে কারেন্ট প্রবাহতে বাধা দেয় সেই কিন্তু রেজিস্ট্যান্স। সেরকম একটা সার্কিট যদি হয়, সার্কিটে মনে করো এখানে একটা ল্যাম্প আছে, তাহলে এই যে ল্যাম্পের এখানে রেজিস্ট্যান্স থাকে, তার জন্য বাধা পাচ্ছে বলে ও জ্বলছে ওখানে। তো অত কিছু না জেনে আমরা রেজিস্ট্যান্সের কথা বলবো, যে বাধা দিচ্ছে সেই রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্স বেটা কিন্তু ভদ্রলোক, সে বলে আমিও যদি বাধা দিলে কি হয়, আমারও একটা নিজস্ব ধর্ম আছে, আর ইকুয়াল টু রো এল বাই এ ছাড়া মেটেরিয়ালের উপরেও নাকি ভদ্রলোক নির্ভর করে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে, দেখো আর মানে হচ্ছে কি স্যার, আর হচ্ছে রেজিস্ট্যান্স, রো মানে স্পেসিফিক রেজিস্ট্যান্স, ঠিক আছে, রোধাঙ্ক যেটাকে বলি। আর হচ্ছে এল মানে কি স্যার, এল হচ্ছে লেন্থ অফ দ্য কন্ডাক্টর। তাহলে লেন্থ অফ দ্য কন্ডাক্টর। এরিয়া মানে কি, এরিয়া মানে তার মধ্যে থিকনেস থাকবে, ঠিক আছে, আচ্ছা, মানে কতটা মোটা হবে। এরকম মনে করো এই যে তারটাকে যদি এরকমভাবে কেটে নিই একটা শশার টুকরোর মতো, স্যালাডের মতো, তাহলে যে অংশ সেটাই হচ্ছে
পাই আর স্কোয়ার, সেটাকে এ দিয়ে ডিনোট করছি, তার মানে থিকনেসটা কাজ করছে, টেম্পারেচার অবশ্যই কাজে থাকবে, আর এই তিনটে যদি মিলে যায় তাহলে অল অফ দ্য অ্যান্সার হবে। এই টাইপের অঙ্ক কিন্তু এক্সামে আসে। এখানে তোমরা চর্চা করবে আরও যেসব অঙ্কগুলো, ভি ইকুয়াল টু আই আর দিয়ে যে অঙ্ক আসবে সেটা এই 3 রকম ফর্মুলা দিয়ে করবে, তারপরে পি ইকুয়াল টু ভি ইন্টু আই এই ফর্মুলাটা করবে, তারপরে পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, এইসব ফর্মুলা দিয়ে কিন্তু অঙ্ক আসবে। পি মানে এখানে পাওয়ার, ভি মানে ভোল্টেজ, আর মানে হচ্ছে রেজিস্ট্যান্স, এসব যে কোনো দুটো দেওয়া থাকবে আর একটা দেওয়া থাকবে না। পরীক্ষাতে আসলে কিন্তু ভীষণভাবে আসে অঙ্কগুলো, তোমরা করতে হবে তোমাদের প্রত্যেকেরই। ওকে, চলো এবার একটু আস্তে আস্তে স্পিড বাড়াই। তো দেখো, ইলেকট্রোম্যাগনেটস আর অলসো কল্ড, ইলেকট্রোম্যাগনেটকে কি বলে? ইলেকট্রোম্যাগনেটকে টেম্পোরারি ম্যাগনেট বলে। কেননা এই যে আমাদের ফ্যান চলছে, এই ফ্যানের মধ্যে মোটর আছে, ট্রান্সফর্মার বলো, ফ্যান বলো, যাবতীয় যেসব তার মধ্যে মোটর বা এরকম কিছু রয়েছে ইলেকট্রিক্যাল গুডস, সেখানে কিন্তু যদি কারেন্ট যখন সরবরাহ করবে তখন সাময়িকভাবে সেটা কি হয়, ম্যাগনেটে পরিণত হয়ে যায়। সেই যে ম্যাগনেটে পরিণত হয় সেটা আবার যখনই সুইচ অফ করবে তখন দেখা গেলো ম্যাগনেট আবার নর্মাল হয়ে যাচ্ছে, তো তখন সেক্ষেত্রে তাকে টেম্পোরারি ম্যাগনেট বলা হচ্ছে। মাই ডিয়ার স্টুডেন্ট, কথাটা বা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? যদি বলা হয় ম্যাগনেট কত প্রকার, দেখবে ম্যাগনেট হচ্ছে দু রকম হয়, একটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট আর একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেট, মানে টেম্পোরারি ম্যাগনেট। টেম্পোরারি ম্যাগনেটটা কি বলো তো? টেম্পোরারি ম্যাগনেটটা যদি ম্যাগনেটকে যদি তুমি দুটো ভাগে ভাগ করো, প্রথমে আমি বলবো ম্যাগনেট একটা ন্যাচারাল ম্যাগনেট আর একটা আর্টিফিশিয়াল ম্যাগনেট, ঠিক আছে? তো ন্যাচারাল ম্যাগনেটের এক্সাম্পল যদি দিই তাহলে লোডস্টোন হবে। আর আর্টিফিশিয়াল ম্যাগনেট কি? আর্টিফিশিয়াল ম্যাগনেটকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট আর একটা হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট। টেম্পোরারি ম্যাগনেটটাই কিন্তু ইলেকট্রোম্যাগনেট। আর এর টেম্পোরারি ম্যাগনেট বলা হচ্ছে কেন না, ওটা স্বল্প সময় থাকে, যতক্ষণ তোমার ইলেকট্রিসিটি চলছে ততক্ষণ থাকে। আর পার্মানেন্ট হচ্ছে অনেকক্ষণ, স্টে লং টাইম, অনেকক্ষণ ধরে, অনেক দিন বা অনেক বছর ধরে থাকতে পারে সেটা। আসল কথা বুঝতে পেরেছো? পার্মানেন্ট ম্যাগনেট অনেক রকমের আছে, অশ্বক্ষুরাকৃতি আছে, মানে হর্ষু, বার ম্যাগনেট আছে, ইউ শেপ ম্যাগনেট আছে, তারপরে নিডল টাইপের ম্যাগনেট আছে, এত রকমের ম্যাগনেট আছে। ওকে, তাহলে একদম কনসেপ্ট আমাদের এখান থেকে ক্লিয়ার হয়ে গিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি। তাহলে আস্তে আস্তে করে, কথা না বাড়িয়ে, পড়াশুনো করতে গেলে তো কিছু কথা বলতেই হবে। তারপরে, ইফ সফট আয়রন ইজ ইউজড অ্যাজ আ কোর ইন আ সলিনয়েড দেন ইটস কল্ড, যদি নরম লোহা সলিনয়েডের মূল হিসেবে ব্যবহৃত হয় তবে এটি বলা হয় কি? এটাও ইলেকট্রোম্যাগনেট বলা হবে। আর কি বলা হবে এটাকে? ঠিক আছে, কেন ইলেকট্রোম্যাগনেট বলা হবে? তার কারণ হচ্ছে ওই সেই তারে কোনো কারেন্টে, আসলে প্রথমে জেনে নিতে হবে সলিনয়েড কি। সলিনয়েড আর কিছুই নাই, যে তারকে কুণ্ডলী আকারে জড়ানোটাই হচ্ছে সলিনয়েড। এই তারে যখন তুমি কারেন্ট প্রবাহ করবে, সেই কারেন্টটাকে যদি আবার তুলে নাও বা সফট আয়রন যদি থাকে এটা, তাহলে কি হবে? তাহলে সেটাকে টেম্পোরারি ম্যাগনেট। টেম্পোরারি ম্যাগনেট মিন্স মানে ইলেকট্রোম্যাগনেট। তাহলে বোঝা গেল সহজ কথা। আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি এবার। ওকে, আমরা পরের কোশ্চেন, আশা করি বোঝা গেছে। পরের কোশ্চেনে যাবো এবার আমরা। দ্য বেস্ট মেটেরিয়াল ফর দ্য কোর অফ এ ট্রান্সফর্মার ইজ, এই যে ট্রান্সফর্মার কি? ট্রান্সফর্মার হচ্ছে চৌম্বক, মানে মিউচুয়াল ইন্ডাকশন হয় এখানে। দেখো, প্রাইমারি কয়েল থাকে, সেকেন্ডারি কয়েল থাকে। এই যে প্রাইমারি কয়েলের সঙ্গে সেকেন্ডারি কয়েলের কোনো কানেকশান থাকে না। দেয়ার আর নো কানেকশান বিটুইন প্রাইমারি কয়েল অ্যান্ড সেকেন্ডারি কয়েল, প্রাইমারি সাইড অ্যান্ড সেকেন্ডারি সাইড, বাট একটা মিউচুয়াল ইন্ডাকশান তৈরি হয়। এটা কেন না, দুটো ওর মধ্যে কাঁচা লোহা থাকে, কাঁচা লোহার পরে এই মানে ওয়াইন্ডিং করা থাকে। তার ফলে তার মধ্যে যখন মানে এক সাইডে যখন কারেন্ট প্রবাহ করলাম বা মানে সাপ্লাই করলাম, তখন ও একটা আবেশ তৈরি করে সেকেন্ডারি সাইডে যায়। ঠিক আছে, সেটা কি দিয়ে কোনটা কাজে লাগে এখানেও কিন্তু তোমার অ্যান্সার সফট আয়রন হবে, মানে কাঁচা লোহা। মানে কাঁচা লোহা ব্যাপারটা ইলেকট্রিক্যালের সাথে রিলেটেড যখনই হবে তখন সেটা কাঁচা লোহাটাই সব অ্যান্সার হবে। এটা কিন্তু মাথায় রাখবে তোমরা। ওকে, আশা করি আমার কথা ক্লিয়ার হয়েছে। পরের কোশ্চেনে আমরা চলে যাব। আমরা দেখে নেব পরের কোশ্চেনটা কী আছে। দেখো, পরের কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং লেন্স শুড বি ইউজড কারেক্ট দ্য ডিফেক্ট দ্য অ্যাস্টিগম্যাটিজম। আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্ট, চোখের অ্যাস্টিগম্যাটিজম হচ্ছে বিষম দৃশ্য। আমি সেটা একটুখানি তোমাদেরকে বলে নিই। অ্যাস্টিগম্যাটিজম ব্যাপারটা কী? আসলে অ্যাস্টিগম্যাটিজম চোখের এমন একটা রোগ, সে রোগটাতে মনে করো সামনে একটা জানলা আছে, জানলার হরাইজন্টাল এবং ভার্টিক্যালি যে রডগুলো থাকে, রডগুলোকে অ্যাকচুয়ালি সোজাভাবে দেখতে পাবে না, কোথাও একটু আঁকা বাঁকা দেখবে। এই যে রোগটা, এটাই কিন্তু ভার্টিক্যাল লাইন আর হরাইজন্টাল লাইন, অনুভূমিক আর লম্বা লাইনটাকে সঠিকভাবে যখন দেখা যায় না, তখন তাকে আমরা বলি কি বলি, তখন যে এই রোগে যারা ভোগে তখন তাকে আমরা অ্যাস্টিগম্যাটিজম রোগ হিসেবে বলি। আর এর বাংলা মানে হচ্ছে বিষম দৃষ্টি।
ঠিক আছে, কথা বোঝা গেল? তাহলে এই ক্ষেত্রে কোন লেন্স দরকার হবে? এই ক্ষেত্রে সিলিন্ড্রিক্যাল লেন্স দরকার হবে। তোমরা হয়তো জানো, যখন চোখ পরীক্ষা করতে যাবে তখন দেখবে ডাক্তারবাবু লিখে দেয় মানে 75 সিলিন্ড্রিক্যাল, মানে ওটার মানে হচ্ছে তুমি কিন্তু ওই রোগে ভুগছো। অ্যাকচুয়ালি অ্যাস্টিগম্যাটিজম ভয় পাওয়ার কিছু কারণ নেই। আমরা যারা দূরে আমাদের দেখতে অসুবিধা, এই যে চশমাবাবু থাকে, তাদের কিন্তু এই রোগে কিন্তু ভোগে, ঠিক আছে? তো এটা একটা ফ্যাক্টর। একটা জিনিস খেয়াল রাখতে হবে, শুধুমাত্র ওই জিনিসটা যে কালার ব্লাইন্ড ব্যাপারটা খেয়াল রাখতে হবে। তো মেয়েদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়া দরকার, কালার ব্লাইন্ড পারসন যখন হবে তখন বংশগতভাবে কিন্তু ছেলেদের মধ্যেই কালার ব্লাইন্ড হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। ওকে, তো চলো পরের কোশ্চেনে আমরা চলে যাব, ঠিক আছে? তাহলে তারপরের কোশ্চেনটাও দেখে নিই। আমি ওই যে ডিসকাস করে দিলাম, যেটা যেভাবে আশা করি বুঝেছো। আর এই সম্পর্কে আরও যদি বলো যে কিছু মানে চোখের রিলেটেড কিছু কথা আলোচনা করি, তাহলে করা যেতেই পারে। চোখের আরও 2 ধরনের রোগ আছে। কি আছে? মায়োপিয়া রোগ যখন হয়, সে কাছে দেখতে পায় বা দূরে দেখতে পায় না। মায়োপিয়া রোগ কি? কাছে দেখতে পায় বা দূরে দেখতে পায় না। তো এই রোগ মানে বাঁচতে হলে এর থেকে কি পড়তে হয়? কনকেভ লেন্স পড়তে হয়, ঠিক আছে? এটা মনে রাখবে। আচ্ছা, আর যখন হাইপারমেট্রোপিয়া বলে একটা আছে, হাইপারমেট্রোপিয়া কি স্যার? মানে এর ঠিক উল্টোটা। এটা হচ্ছে কাছে দেখতে পায় ভালো, কিন্তু দূরে দেখতে পায় না। যেরকম বয়স্করা দেখবে চশমা পরে এরকম দূরে, মানে এই চশমা পরে কেন না, মানে পেপার পরে দূরে দূরে রেখে, ব্যাপারটা এরকমই আর কি, ঠিক আছে? তো বোঝা গেল সেক্ষেত্রে উল্টোটা কনকেভ, আর এটা কনভেক্স লেন্স লাগে, ঠিক আছে? বোঝা গেল। নেক্সট, এবার পরের কোশ্চেনটা একদম ইজি কোশ্চেন আছে। ফর এ পারসন হ্যাভিং হাইপারমেট্রোপিয়া দ্য নিয়ার পয়েন্ট ইজ, দূরদৃষ্টি সংক্রান্ত একটা ব্যক্তির নিকটবর্তী বিন্দু হলো গ্রেটার দেন 25, কারণ সে দূরে জিনিস দেখতে পায়, কাছে জিনিস দেখতে পায় না। সেই জন্য সে 25 সেন্টিমিটারের দূরে থাকতে হবে, তাহলেই সে ভালো দেখতে পাবে। এটা নিয়ে আমি আর ডিসকাস করছি না, পরের কোশ্চেনে চলে যাবে। একটু তাড়াতাড়ি করছি এবার, হ্যাঁ। পরেরটা, এ পারসন সাফারিং ফ্রম অ্যাস্টিগম্যাটিজম ইজ নট ক্যাপাবল অফ, সে কি দেখতে পায় না, মানে বিষম দৃষ্টি। আমি আলোচনা করে দিলাম একটু আগে যে ভার্টিক্যাল লাইন আর হরাইজন্টাল লাইন দেখতে পায় না। এটা হচ্ছে লম্ব আর হচ্ছে অনুভূমিক লাইন সে দেখতে পায় না। ওকে, তাহলে বোঝা গেল। পরেরটায় আমরা পরে চলে যাচ্ছি। এই কালার ব্লাইন্ড পারসন ক্যান নট, একজন বর্ণান্ধ ব্যক্তি কি দেখতে পায় না? দেখো, আমি অ্যান্সারটা ডাইরেক্ট চলে যাচ্ছি তাড়াতাড়ি করে। ডিস্টিংগুইশ বিটুইন সার্টেইন কালার, নির্দিষ্ট কিছু কালার কিন্তু আইডেন্টিফাই করতে পারে না। তো হোয়াট ইজ দ্য নির্দিষ্ট কালার, ডেফিনিট কালার? সেটা হচ্ছে রেড অ্যান্ড গ্রিন কালার। রেড অ্যান্ড গ্রিন কালার সে দেখতে পায় না। একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে। তার মানে কি, সে রেড কালার আর গ্রিন কালার আইডেন্টিফাই করতে পারে না। হারা মির্চা আর যদি লাল মির্চা তোমার সামনে দিয়ে দেওয়া হয়, তুমি যদি কালার ব্লাইন্ড থাকো, তুমি কিন্তু ভালো করে আইডেন্টিফাই করতে পারবে না। এবার বিয়ে থাকার কেসে না ফেসে যাও। এবার দেখা গেল নতুন বিয়ে হয়েছে, আর মানে স্বামী হাজব্যান্ডের হাত ধরে যাচ্ছ, এবার রাস্তা পার হচ্ছে, তখন হাজব্যান্ড লালটাকে দেখছে মানে সবুজ, আর সবুজটাকে লাল দেখছে। এবার দুজনেই কিন্তু শহীদ হয়ে যাবে। সেটা কিন্তু মাথায় রাখবে, যতই ভালোবাসার ফাঁদে পড়ে যাও, এটা কিন্তু দেখে শুনে নেবে যে কালার ব্লাইন্ড আছে কিনা। ওকে, ব্যাপারটা বুঝে গেছো? মানে এই লাল, এই যে রেড লিখলাম, আর একটা মনে করো সবুজ, এই সবুজ কালার আর এই রেড কালার, এই দুটো কালার কিন্তু আইডেন্টি করতে কঠিন হয়ে যায়। কোন রোগীদের ক্ষেত্রে? না, কালার ব্লাইন্ড পারসনদের ক্ষেত্রে। বোঝা গেল? এবার এটা আর একটা কথা বলি, এটা কোনোদিনও সারে না, এই রোগ কোনোদিনও কিন্তু সারে না, নন কিউরেবল, ঠিক আছে? আর এই রোগ হচ্ছে বংশগত। কি রোগ এটা? বংশগত, ঠিক আছে? আর এই রোগ কারা বহন করে? মেয়েরা বহন করে। আর কাদের মধ্যে হয়? ছেলেদের মধ্যে হয়। এই কটা পয়েন্ট মুখস্থ রাখবে, লাইভ জিঙ্গালালা, সব দিন মনে থাকবে এটা। ওকে, তার মানে এই কটা পয়েন্ট খুব ভালো করে। কি বললাম? এই রোগ হচ্ছে বংশগত। এই রোগ ডিস্টিংগুইশ বিটুইন ডিফিকাল্টি অফ রেড কালার অ্যান্ড গ্রিন কালার, ঠিক আছে? মানে সবুজ কালার আর লাল কালার ভালো করে চেনা যায় না। আর এটা হচ্ছে বংশগত, এটা কখনো সারে না, মেয়েরা বহন করে, কিন্তু ছেলেদের মধ্যে বেশি হয়। একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে আমরা সামনের দিকে চলে যাচ্ছি। পরেরটায় লেখো। পরেরটা দেখো কি আছে, আমরা দেখে নিই। কম্বাসন মানে দহন, সিনেমার নাম নয়, মানে ইঞ্জিনের দহন আর কি। ইজ দ্য প্রসেস কনভার্সন অফ হুইচ অফ দ্য ফলোয়িং ইঞ্জিন, নিচের কোন শক্তিকে রূপান্তর করার প্রক্রিয়া হলো? মানে এই যে ইঞ্জিনের মধ্যে কম্বাসন হয় না, দহন হয় না, জ্বালানি
জলে মানে এই যে ফুয়েল দিয়ে আমরা মনে করো পেট্রোল দিলাম, কিসের মধ্যে দিলাম, পেট্রোলটা আমি মানে বাইকের মধ্যে দিলাম, বাইকের মেশে দিলাম, তাহলে পেট্রোল জ্বলে দহন হয়ে যে গাড়িটা চলছে, তাপ তৈরি করছে, সেটা কোন শক্তি থেকে কোন শক্তি সেটাই বলা হচ্ছে। সেটা কি কেমিক্যাল থেকে থার্মাল শক্তি। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে বোঝা গেল কেমিক্যাল থেকে কি থার্মাল, রাসায়নিক থেকে তাপ শক্তি। তো এইখানে আমি একটা কথা বলবো, আর পরে কোয়েশ্চেনটা তারপরে কথা বলবো, আমি ডিসকাস পরে করছি। ডাইরেক্ট কনভার্সান অফ সোলার এনার্জি উইথ দ্য ইউজ অফ আ ফটোভোল্টেইক সেল ইন দ্য রেজাল্ট অফ প্রোডাকশান। একটা ফটোভোল্টেইক কোষ ব্যবহার করে সৌরশক্তির সরাসরি রূপান্তরের ফলে উৎপন্ন হয় ইলেকট্রিক্যাল শক্তি। যেরকম আজকাল দেখেছো তোমরা প্রত্যেকের বাড়িতে দেখবে সোলার প্যানেল রাখার চেষ্টা করছে, তা দিয়ে কিন্তু ফ্যান চলছে, তা দিয়ে মোটর চলছে, তা দিয়ে দেখবে এসি চলছে, অনেক কিছু চলছে সোলার প্যানেলের সাহায্যে। তার মানে ডাইরেক্ট ইলেকট্রিক্যাল শক্তিতে রূপান্তরিত হচ্ছে সৌরশক্তি। ওকে, সোলার সেলের মাধ্যম দিয়ে, ঠিক আছে। তাহলে সেটা ইলেকট্রিক্যাল এনার্জি। মাই ডিয়ার স্টুডেন্ট, কিছু আমি পয়েন্ট তোমাদেরকে বলছি, কোশ্চেনগুলো ভীষণ এক্সামে আসে, সেগুলো আর ছেড়ে যাচ্ছি না আমি। যেরকম লাউড স্পিকার কী করে স্যার? ইলেকট্রিক্যাল এনার্জিটাকে সাউন্ড এনার্জিতে পরিণত করে, ইলেকট্রিক্যাল এনার্জিটাকে সাউন্ড এনার্জিতে পরিণত করে লাউড স্পিকার। দেখেছো, লাউড মানে বড় করে দেয়। আচ্ছা, মাইক্রোফোন কি করে? সাউন্ড এনার্জিটাকে ইলেকট্রিক্যালে পরিণত করে, সাউন্ড এনার্জিটাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে পরিণত করে। আচ্ছা, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কি করে স্যার? মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সেটা করে হচ্ছে মেকানিক্যাল এনার্জিকে সাউন্ড এনার্জিতে পরিণত করে, মিউজিক্যাল, ঠিক আছে। এবার হিট ইঞ্জিন কি করে? যেরকম প্রত্যেকটা গাড়ির মধ্যে যে ইঞ্জিন থাকে হিট ইঞ্জিন, তো সেই হিট ইঞ্জিন ম্যাক্সিমাম গাড়িতে যে হিট ইঞ্জিনগুলো থাকে সেগুলোর কনভার্সন কি হয়? অ্যাকচুয়ালি যেটা হয়, থার্মাল এনার্জিটা মেকানিক্যাল শক্তিতে, যান্ত্রিক শক্তিতে, তাপ শক্তিটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। এইগুলো পরীক্ষাতে ভীষণ আসে এক্সামে। যেরকম মোটর কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয়, এটা কিন্তু পরীক্ষাতে ভীষণ আসে, ইলেকট্রিক্যাল থেকে মেকানিক্যাল। আর জেনারেটর হচ্ছে মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যাল। এইগুলো মাথায় রাখবে, এগুলো এক্সামে ভীষণ আসে, ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেন চলে যাব। এই ট্রান্সফরমার ওয়ার্কস উইথ, কোন নীতিতে কাজ করে? মানে এসিতে কাজ করে, ডিসিতে কাজ করে, না বোথ, নান অফ দিস। মাই ডিয়ার স্টুডেন্ট, এসিতে কাজ করে। কেননা ট্রান্সফরমারে যদি দুটো ওয়াইন্ডিং থাকে, এই যে একটা ওয়াইন্ডিং আর এই একটা ওয়াইন্ডিং যদি থাকে, তো এই যে এটা একমাত্র এসি সার্কিট বা এসি কারেন্টেই চলে, ঠিক আছে। ডিসি এখানে ইউজ হবে না, ঠিক আছে। সেই জন্য এটা এসিতে চলে। আর বেশি কিছু ডিটেলস যাচ্ছে না, বেশি ডিটেলস করতে গেলে টেকনিক্যালদের জন্য করতে হবে সেটা। আজকে আমরা এই পর্যন্ত রাখবো। সাথে সাথে আমাদের একটা কথা আছে তোমাদের সাথে, যে আমি চাইলে জিনিসগুলোকে আরও সুন্দর করে, আরও ব্রডলি, আরও ডেসক্রিপটিভ ওয়েতে করতে পারতাম, কিন্তু তোমাদের অনেকের ধৈর্য আছে কি না। যে জিনিসটা বোঝানো গেল, যে কোশ্চেন সংখ্যা যা হলো তার থেকে কিন্তু আমরা অনেক বেশি কোশ্চেনের মুখোমুখি হলাম। এবং আমি কিছু কিছু কথা যখন পড়াই তখন বলি যে এটা ইম্পর্ট্যান্ট, তখন কিন্তু সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট, পরীক্ষাতে আসার বিশাল সম্ভাবনা থাকে। অনলাইন বলে একদম ডাইরেক্ট বলা যায় না যে আসবে, এই কথাটা বললে অন্যায় হয় কিছুটা। সেই জন্য আমি বলি কোশ্চেনগুলো আসার বিশাল সম্ভাবনা। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই কথাগুলো যখন শুনবে, শোনার সাথে সাথে সেগুলো হৃদয়ে গেঁথে নেবে যে এগুলো আসার সম্ভাবনা আছে। সুতরাং কিছু কোশ্চেন তোমার মনের মধ্যে এমনভাবে তৈরি করতে হবে যাতে তোমার নাম জিজ্ঞেস করলে যেমন তুমি বলে দাও না যে তোমার নাম অমুক, তোমার বাড়ি কোথায়, তেমন কিছু কোশ্চেন তোমাকে বারবার প্র্যাকটিস করে করে এমন করে ফেলতে হবে পরীক্ষার সময় আসার সঙ্গে সঙ্গে সেগুলোকে নো ডাউট টিক মারতে পারো। এই যে করে করে এগোতে হবে। চাকরি পাওয়ার জন্য কিছু কিছু ট্রিক্স, কিছু কিছু অ্যানালিসিস খুব দরকার। অন্ধের মতো পড়লে হয় না, সারা দেশের তো সবাই পড়ছে, বাট চাকরি পাচ্ছে মুষ্টিমেয় লোক। তার পেছনে বড় কারণ হচ্ছে পড়ার মধ্যে নিজস্বতা তৈরি করো, স্টাইল তৈরি করো, তোমার একটা অভিনবত্ব নিয়ে আসো, এবং তুমি এক্সাম দিয়ে দিয়ে কম্পেয়ার করো তোমার বন্ধুদের সাথে। তুমি যে কোচিং সেন্টার বা কোথাও যদি তুমি পড়ো, বা কোথাও যদি তুমি পড়ো, মনে করো 500 জনের মধ্যে তুমি কোথায় দাঁড়িয়ে আছো, তোমার পজিশনটা কি, সেই পজিশনটা নিংড়ে তুমি আরও নিজেকে উন্নত করো। বারবার বলি, অন্যকে খাটো করে কিন্তু চাকরি পাওয়া যাবে না। নিজে লম্বা হলে তবেই চাকরি। নিজে লম্বা মানে নিজের মধ্যে মানে সম্পদ তৈরি করতে হবে নিজের ভেতরে, তাহলেই নিজের পারফর্ম বাড়াতে হবে। বাড়িয়ে বাড়িয়ে অন্যকে ছোট করা যাবে, কিন্তু অন্যকে ডাইরেক্ট ছোট না করে নিজের মধ্যে শক্তিকে উত্থাপন করো এবং জেগে থাকার মতো একটা চ্যালেঞ্জ নাও তুমি, তবেই তোমার লাইফে কিন্তু তুমি অনেক বড় কিছু দেখতে পারবে। আর যদি তুমি পাও যে তোমার
সোনার চামচ মুখে দিয়ে তুমি জন্মেছো বলে তুমি চাকরিটা পেয়ে যাবে, কিন্তু এটা হবে না। পাড়ার কোনো ছেলে, গ্রামের কোনো ছেলে রাত দিন পড়ছে, সেই কিন্তু চাকরিটা পেয়ে যাবে। আর পড়ার মধ্যে একটা নৈতিকতা রাখতে হবে, পড়ার মধ্যে ফ্রাস্ট্রেট হতে হবে না। তোমাদের এই জেনারেশনটা সব থেকে বড় করে খুব তাড়াতাড়ি ডাইভার্ট হয়ে যাও, ফ্রাস্ট্রেট হয়ে যাও, কিন্তু এটা লাইফের মন্ত্র নয়। তুমি বুঝবে, তোমার মধ্যে তো শক্তি আছে, কোনটা ভালো কোনটা মন্দ, স্যার খারাপ বলছে কি খারাপ বলছে, বা হঠাৎ করে তুমি চেঞ্জ হবে মাইন্ডটাকে, এটা করলে কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে ভীষণ প্রবলেম হবে। আচ্ছা, একটা কথা বলি, যদি তোমাদের এই সিরিজটা পছন্দ হয় তাহলে সামনের দিকে সিরিজটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ওকে, বেস্ট অফ লাক, খুব ভালো থাকো। তপবন স্টাডি সেন্টার থেকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি তোমাদের এতক্ষণ বকবকানি সহ্য করার জন্য। বেস্ট অফ লাক।